ওকে, সো এখানে একটা টু স্টোরি আপনার হচ্ছে গিয়ে ফ্রেম স্ট্রাকচার দেয়া আছে। যে ফ্রেম স্ট্রাকচার আপনাকে বলা হয়েছে HF যে কলামটা আছে, এই যে কলামটা, এই HF কলামটার এফেক্টিভ লেংথ ফ্যাক্টর বের করার জন্য প্রথমত আমরা খেয়াল করে দেখি যে আমাদের যে সাপোর্ট গুলো সেগুলো সব ফিক্সড সাপোর্ট আছে। সো ফিক্সড সাপোর্ট থাকার কারণে এখানে কোনো রোটেশনও হবে না, কোনো ট্রান্সলেশনও হবে না, এটা ফিক্সড, এটার কোনো মুভমেন্ট নাই। এখন যদি আমরা উপরের দিকে খেয়াল করে দেখি, এই যে বটম স্টোরিতে যেই বিমটা আছে BD DH HM, এই বিমগুলো আমার মোটামুটি কোনো আদার্স নর্মাল যে টিপিক্যাল আমরা ব্রেসিং দেখে থাকি বা দেখেছি আমি আপনাদেরকে, সেরকম কোনো ব্রেসিং নাই। টপ স্টোরিতে আমাদের বেসিক্যালি এই এতটুকুই হচ্ছে আমার স্টোরিটা। এই যে BE আর JM, এই দুইটা হচ্ছে কি আমার সেই ব্রেসিং মেম্বার। ঠিক আছে, এখানে আরেকটা চালাকি অ্যাপ্লাই করা যেত, জানি না আপনারা এটা ধরতে পারছেন কিনা, যে কলাম এবং বিম মেম্বার গুলোতেই শুধুমাত্র আপনার সেকশনের নামটা দেয়া আছে, ব্রেসিং মেম্বারে কোনো সেকশনের নাম দিয়ে দেওয়া হয়নি। ঠিক আছে, তো এই BE এবং JM এই দুইটা হচ্ছে আমার ব্রেসিং মেম্বার, যেটা বেসিক্যালি B পয়েন্ট এবং E পয়েন্ট, আর এখানে J এবং M এই দুইটা পয়েন্টকে আমার চারটা পয়েন্টকে সাপোর্ট দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমার কি হচ্ছে, আমার উপরের যে ফ্রেমটা সেইটাও ব্রেসড ফ্রেম হিসেবে আমার ডিজাইন হচ্ছে, আবার নিচের যে পার্টটা সেটাও আলটিমেটলি কি হচ্ছে, ব্রেসড ফ্রেম হিসেবেই ডিজাইন হবে। কেন? কারণ বি পয়েন্টে যখন ব্রেসিং থাকতেছে, ব্রেসিং এর কারণে বি পয়েন্টের কোনো আমার ট্রান্সলেশন হবে না, সিমিলারলি এম পয়েন্টেও কোনো ট্রান্সলেশন হবে না। আর নিচের দিকে তো প্রত্যেকটা হচ্ছে আমার ফিক্সড সাপোর্ট, তো নাইদার বটম স্টোরি নর টপ স্টোরি, দুইটার কোনোটাতে আমার কোনো কি বলে আমার ট্রান্সলেশন সেটা হওয়া পসিবল না। পুরো স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি একটা ব্রেসড স্ট্রাকচার হিসেবে আমাদের ডিজাইন হবে। বুঝা গিয়েছে? এখন বলেন কার কার হইছে আর কার কার হয় নাই, কে কে আছেন যারা কিনা আনব্রেসড স্ট্রাকচার হিসেবে ডিজাইন করছেন? স্যার হইছে ব্রেস্ট দিয়েছি। সবাই ব্রেসড করছেন? ইয়েস স্যার। না স্যার। অমিত কি আনব্রেসড করছেন? রাফিও কি আনব্রেসড করছেন? জি স্যার। স্যার আমি আনব্রেসড করছি স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। সেখানে কিছুটা পার্শিয়াল মার্ক কাটা যাবে ব্রেসড বা আনব্রেসড না বোঝার জন্য, বাদ বাকি যে প্রসিডিওরগুলো সেগুলো যদি আপনাদের ঠিক থাকে, জি ক্যালকুলেট করা এবং রিলেটিভ স্টিফনেস যদি অ্যাপ্লাই করতে হয় সেটা অ্যাপ্লাই করা, এই সকল যে বিষয়গুলো আছে সেগুলো যদি আপনারা যদি পার্ট বাই পার্ট করেন, তাহলে এই ব্রেসড বা আনব্রেসড ধরার জন্য যেটা, সেটার জন্য কিছু পার্শিয়াল মার্ক কাটা যাবে, বাদ বাকি যেটা আপনারা মার্কস পাবেন। ওকে, এখন আমরা চলে যাই, আমরা লাস্ট ক্লাসে একটা ডিজাইন প্রবলেম করতেছিলাম। ঠিক আছে, এক্সাম্পল নাম্বার কত 6.10.1 মোস্ট প্রবাবলি, আমি ভুল করে না থাকি। আজকে সেই প্রবলেমটাই আমি আপনাদেরকে করাবো, বাট সেটা করাবো এএসডি মেথডে। এখানে আপনারা কিছুটা ডিফারেন্সিয়েশন দেখবেন, তারপর এলআরএফডি এর আরেকটা নতুন অ্যাপ্রোচে আপনাদেরকে দেখাবো। আগের দিন তো আমরা এলআরএফডি তে করেছি, কিন্তু আজকে এলআরএফডি এর নতুন আরেকটা অ্যাপ্রোচ আপনাদেরকে দেখাবো। তার আগে এই সেম প্রবলেমটা আমরা এএসডি মেথডে করব। তো প্রবলেমটা কি বলা ছিল, যে সিলেক্ট দি লাইটেস্ট ডব্লিউ সেকশন অফ A992 স্টিল, যার FY হচ্ছে 50 KSI, to serve as a pinned end main column member of 16 feet long to carry an axial compression load of 115 kip dead load and 125 kip live load in a braced structure.
use AISC ASD method and choose the section from 3 choice. 3 choice means আমাকে 3টা ট্রায়াল দিতে হবে, 3টা ট্রায়াল দিয়ে যে 3টা মেম্বার আসবে সেটা চয়েস করে সেখান থেকে আমাকে একটা লাইটেস্ট W সেকশন চুজ করতে হবে। LRMD মেথড আর ASD মেথডের মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে যখনই আমরা লোড কনসিডার করব, LRMD মেথডে লোডটা হবে ফ্যাক্টরড লোড। এই ফ্যাক্টরড লোড হওয়ার জন্য কিছু ফ্যাক্টরড কম্বিনেশন ইউজ করতে হয়। whereas ASD মেথডে এরকম কোনো কিছু না। ASD মেথডে আমরা শুধুমাত্র যে লোডটা দেওয়া থাকবে সেই লোডটাকে ডাইরেক্টলি সাম করব, সাম করে যেটা আসবে সেটাই হবে আমাদের ডিজাইন লোড। তো এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যেই লোডটা দেয়া আছে 115 কিপ ডেড লোড এন্ড 125 কিপ লাইভ লোড, এই দুইটা লোডকে আমরা যদি যোগ করি তাহলে আমাদের P যে ভ্যালুটা সেটা হচ্ছে 240 কিপ। L লেংথ যেটা আমাদের দেয়া আছে সেটা হচ্ছে 16 ফিট বা 192 ইঞ্চি, আর K হচ্ছে আমাদের 1। কেন? কারণ বোথ এন্ড আমাদেরকে বলা ছিল পিন। এখন নমিনাল স্ট্রেংথের যে ফর্মুলাটা আমরা জানি যে Pn FCR AG। এখানে FCR এর জন্য আমরা দুইটা ফর্মুলা জানি। একটা হচ্ছে যে যদি KL/R এর ভ্যালুটা 4.71√E/FY এটা থেকে যদি ছোট বা ইকুয়াল হয় তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব FCR এর সেটা হবে 0.658 টু দি পাওয়ার FY ডিভাইডেড বাই FE ইনটু FY। আর যদি KL/R এর ভ্যালু দ্যাট মিন্স এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিওর যেই ভ্যালুটা সেটা যদি 4.71√E/FY থেকে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রিটিক্যাল স্ট্রেস FCR হবে 0.877 ইনটু FE। দুইটা ফর্মুলার মধ্যেই একটা FE ফ্যাক্টর আছে, ফ্যাক্টর না একটা স্ট্রেস, অয়লার স্ট্রেস বা ক্রিটিক্যাল স্ট্রেস আমরা বলি। সেই অয়লার স্ট্রেসটা হচ্ছে পাই স্কয়ার E ডিভাইডেড বাই KL/R হোল স্কয়ার। এখন এখানে আমরা কি করব? আমরা প্রথমত যেটা করব যে KL/R এর ভ্যালু আমরা অ্যাসিউম করে নেব। সো ফার্স্ট আমি একটা ট্রায়াল দিচ্ছি যেখানে KL/R এর ভ্যালু আমি অ্যাসিউম করলাম 90। তো KL/R এর ভ্যালু যদি আমি 90 অ্যাসিউম করি তাহলে R এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো, কারণ আমি K এর ভ্যালু জানি 1, L এর ভ্যালু হচ্ছে 192, তাহলে R এর ভ্যালু আমি এখান থেকে পেলাম 2.13 ইঞ্চ। Again 4.71√E divided by FY এই যে ভ্যালুটা সেখান থেকে আমি যদি চেক করে দেখি এই ভ্যালুটা আসছে 113.43, যেটা আমার KL/R যে ভ্যালুটা আমি অ্যাসিউম করেছিলাম 90 সেটা থেকে বড়। তো যদি বড় হয় তাহলে আমাদেরকে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে কি 0.877 ইনটু FE, না সরি 4.71/E divided by FY যদি বড় হয় তাহলে আমাদের কি ইউজ করতে হবে 0.658 টু দি পাওয়ার FY divided by FE ইনটু FY এই ফর্মুলাটা। তাহলে এখানে FY হচ্ছে ইল্ড স্ট্রেস, সেটা আমি মেম্বার থেকে পাচ্ছি, কিন্তু FE যেটা সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে FE টা যদি আমি ক্যালকুলেট করি পাই স্কয়ার E ডিভাইডেড বাই KL/R হোল স্কয়ার। সো E যেটা সেটা হচ্ছে 29000 KSI, কারণ আমরা জানি যে স্টিলের যেই মোমেন্ট অফ ইলাস্টিসিটি এটা সর্বজন বিদিত যেটা হচ্ছে কি 29000 KSI যদি নরমাল স্টিল হয়ে থাকে। আর KL/R এর ভ্যালু এটা আমাদেরকে আলাদা করে বের করার দরকার নেই, কারণ আমরা যদি ধরে নিয়েছি 90, সো এখানে ডাইরেক্টলি আমরা 90 বসাতে পারি। তাহলে সেখান থেকে আমি FE এর একটা ভ্যালু পাচ্ছি যেটা হচ্ছে 35.34 KSI। এখন এই ভ্যালুটাকে আমি যদি FCR এর যে ফর্মুলা সেখানে যদি অ্যাপ্লাই করি তাহলে FCR বা ক্রিটিক্যাল স্ট্রেস আমি পাচ্ছি 27.66 KSI। তাহলে FCR আমি পেয়ে গেলাম। এখন নমিনাল স্ট্রেংথ Pn FCR AG। এখন এই নমিনাল স্ট্রেংথের আরেকটা ফর্মুলা আমরা জানি কি যে নমিনাল স্ট্রেংথ Pn will be equal to ওমেগা ইনটু P, যেটা হচ্ছে আমাদের ASD মেথডের ডিজাইন করার মেইন একটা ক্রাইটেরিয়া। এবং এই ওমেগার ভ্যালুটা কত করতে হবে আমাদেরকে ASD মেথডের জন্য 1.67 সেফটি ফ্যাক্টর হিসেবে। যদি এটা LRMD মেথড হতো তাহলে আমরা কি করতাম Pn পাই ইনটু P, এখানে পাই এর ভ্যালুটা হয়ে যেত আমাদের 0.9, যেটা আমরা আগের দিন বইয়ে করেছি।
তাহলে এখন এএসডি মেথডের জন্য পিএন আমরা বের করলাম, যেটার ভ্যালু আমি পেলাম 400.8 কিপস। তাহলে এই পিএন 400.8 ইজ ইকুয়াল টু এফসিআর ইনটু এজি। তাহলে সেখান থেকে এজি এর রিকোয়ারমেন্ট আমি পাচ্ছি কি 14.49 ইঞ্চ স্কয়ার। তাহলে এখন আমার দুইটা ভ্যালু আমি পেলাম, একটা হচ্ছে এজি যেটা হইতে হবে 14.49 ইঞ্চ স্কয়ার, আরেকটা হচ্ছে আর এর ভ্যালু যেটা হচ্ছে 2.13 ইঞ্চ। তাহলে আমাকে এমন একটা সেকশন খুঁজে বের করতে হবে যে সেকশনটার গ্রস এরিয়া হচ্ছে 14.49 ইঞ্চ স্কয়ার থেকে বেশি এবং আর বা রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 2.13 ইঞ্চের থেকে বেশি। তাহলে এখন আমরা যদি আমাদের স্টিল সেকশনে চলে যাই, স্টিল সেকশনের যেই ডাব্লিউ সেকশনটা আছে এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে একটা লাইটেস্ট সেকশন যার এরিয়া হচ্ছে আমাদের 14.49 থেকে বেশি হবে এবং আর এর ভ্যালু 2.13 ইঞ্চ থেকে বেশি হতে হবে বা ইকুয়াল হতে হবে। তো এরিয়া তো আমি ডাইরেক্টলি এখান থেকে পেয়ে যাব। আর এর ক্ষেত্রে আর আমি কোনটা ধরবো, এক্স এক্স নাকি ওয়াই ওয়াই বলেন, কারণ দুইটা এক্সিস দুইটা আর থাকবে। স্যার ওয়াই ওয়াই স্যার। আর ছোট আর কি সাইজ, কি ছোট? মানে স্যার ইঞ্চিটা মানে ছোট স্যার, ওখানে 17.8 আর এখানে স্যার 3.49, সাইজটা একটু স্যার ছোট না? আর এক্স এক্স এর থেকে আর ওয়াই ওয়াই এর ভ্যালুটা অনেক কম আছে, এই জন্য এটা ধরবো। ইয়েস স্যার। কেন বেশি থাকলে কি সমস্যা? বেশিটা ধরলে কি সমস্যা? ছোটটা কেন ধরবো? স্যার স্টিল বেশি লাগবে স্যার। বেশিটা ধরলে স্টিল বেশি লাগবে? ইয়েস স্যার। না, এরকম কিছু না। এটা ঠিক যে আপনার যে অ্যান্সারটা দিয়েছেন যে আমি ছোটটা ধরবো, কিন্তু কেন ছোটটা ধরবো এটা আগে আমাদেরকে বুঝতে হবে। কে বলতে পারবেন? সাকিব, জেমি, আজিজ, প্রিন্স কে আছেন? কে বলতে পারবেন? রুকসানা, নীলা? রাফি কি থিসিস শুরু করছেন? না স্যার। থিসিস বলি কেন, সরি, প্রজেক্ট শুরু করেন নাই। হ্যাঁ রাফি বলেন, বলতে পারবেন? বলতেছিলাম যে স্যার সবচেয়ে ছোটটাই তো স্যার, মানে ওটা স্যার যদি শিওর ছোটটাই বলতে পারতেছি। বড় হলো তো স্যার ছোটদের পেলোড হয়ে গেল স্যার। আমি আসলে ক্লিয়ারলি শুনতে পাই নাই আনফরচুনেটলি, আরেকবার একটু কষ্ট করে বলবেন? স্যার যদি মানে ছোটটা বলতে গেছে তাহলে একদম যেটা কম স্যার সেটাই ধরতে হবে, কারণ স্যার ওইটাই তো লাস্ট পয়েন্ট, এই জন্য স্যার। যেমন স্যার লোডের কাছাকাছি কিছুটা হয়েছে, কিছুটা হয়েছে। হ্যাঁ, আরেকজন কে বলতে চাচ্ছিলেন বলেন? আমরা আর ওয়াই ওয়াইটা নিব এখানে এই কারণে, কারণ ডাব্লিউ সেকশনের ক্ষেত্রে আপনি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, আমরা বারবার একটা জিনিস তো আপনাদেরকে খেয়াল করিয়ে দিচ্ছি যে ডাব্লিউ সেকশনের ক্ষেত্রে দেখবেন যে একই সেকশনের আর এক্স এক্স এর থেকে আর ওয়াই ওয়াই এর ভ্যালুটা সবসময় কম থাকবে। ঠিক আছে? কম থাকা মানে হচ্ছে কি যে ওয়াই এক্সিসটা হচ্ছে বেসিক্যালি উইক এক্সিস, এক্স এক্সিসটা হচ্ছে বেসিক্যালি স্ট্রং এক্সিস। তো আমাদের টার্গেটটা থাকে আমরা লোডটাকে এমন ভাবে দিব যাতে একটা ইকোনমিক সেকশন হয়। এখন আমি যদি ওয়াই এক্সিস এর রেসপেক্টে দেই, লোড ওয়াই এক্সিস এ যদি আসে তাহলে আমাকে একটু রিলেটিভলি বড় সেকশন ডিজাইন করতে হবে। যদি এক্স এক্সিস এ যদি আসে আর ওয়াই এক্সিস আমরা যদি ব্রেসিং ইউজ করি এবং সেই ক্ষেত্রে যদি এমন একটা কিছু করতে পারি যে আমার দুইটা সেকশনের মধ্যে যে একই সেকশনের এক্স এক্স এক্সিস আর ওয়াই ওয়াই এক্সিস এর মধ্যে যে আর এর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা যদি অনেক কম থাকে তাহলে বেসিক্যালি লোড যে সেকশনে আসুক না কেন, এক্স এক্স এক্সিসে আসুক বা ওয়াই ওয়াই এক্সিসে আসুক, আমার কোনোটাতেই সমস্যা হবে না। এখন যখন ডিজাইন করতে আমরা যাব, ডিজাইন করার সময় আমাদেরকে যেটা করতে হবে
যে আমি তো আর আগে থেকেই কনফার্ম হইতে থাকতে পারছি না যে এক্স এক্স এক্সিস আসবে নাকি ওয়াই ওয়াই এক্সিস আসবে। ইট ইজ বেটার অ্যান্ড কাস্টমারি যে আমি ওয়াই এক্সিসের রেসপেক্টেই এটাকে ধরে ডিজাইন করব, কারণ এএসডি মেথডটা হচ্ছে রিলেটিভলি কনজারভেটিভ ডিজাইন মেথড। তো সেইভাবে আমি যদি একটা সেকশন চুজ করি, দুইটা সেকশন আমি এখানে লিখেছি, একটা হচ্ছে কি W10/54 সেকশন যেটার এরিয়া হচ্ছে 15.8 ইঞ্চ স্কয়ার এবং RY এর ভ্যালু হচ্ছে 2.56 ইঞ্চ। আরেকটা সেকশন হতে পারে W12/53 সেকশন যেটার এরিয়া হচ্ছে 15.6 ইঞ্চ স্কয়ার এবং RY হচ্ছে 2.48 ইঞ্চ। এখন এই দুইটা সেকশনের এরকম আরো অনেক সেকশন আপনি পাবেন। আমি ছোট থেকে আমরা যখন সেকশন চুজ করব তখন সব সময় লোয়েস্ট সেকশন থেকে আস্তে আস্তে উপরের দিকে চেক করতে থাকবো যে কোন সেকশনটার এরিয়া এবং RY দুইটাই আমাদের গভর্ন করে। যেটা চেক করতে করতে আমি এরকম দুইটা সেকশন পেলাম কাছাকাছি, একটা হচ্ছে 10/54 আর একটা হচ্ছে 12/53। এখন এটা কি আপনাদের খেয়াল আছে এই যে প্রথম যে ডিজিটটা সেটা কি ইন্ডিকেট করে? এই যে W10 বা W12 ডেপথ, রাইট। দ্যাট মিন্স W10 সেকশনটা হচ্ছে কি একটা ছোট সেকশন, W12 যে সেকশনটা সেটা হচ্ছে কি ডেপথটা 12 ইঞ্চ, মানে একটা বড় সেকশন। আচ্ছা, তাহলে এখন এই দুইটা সেকশনের মধ্যে থেকে কোন সেকশনটা নিব? ছোট সেকশনটা কি আমাদের নেওয়া উচিত নাকি বড়টা নেওয়া উচিত? স্যার ছোট সেকশন নিব। W10/54 নিব না? জি স্যার। এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যখনই আমরা ডিজাইন করতেছি, অ্যাজ এ ডিজাইনার হিসেবে বারবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইকোনমি একটা বিশাল বড় ইম্পর্টেন্ট পার্ট ডিজাইনের ক্ষেত্রে। যদিও সেকশনটা ছোট W10/54 কিন্তু তার ইউনিট ওয়েট দেখেন 54, এই যে সেকেন্ড যে ভ্যালুটা 54 এটা হচ্ছে তার ইউনিট ওয়েট, দ্যাট মিন্স 54 পাউন্ড পার ফিট। আর W12/53 সেকশনটা বড় কিন্তু তার ইউনিট ওয়েট কম, ইউনিট ওয়েট কত? 53 পাউন্ড পার ফিট। এই দুইটা সেকশনের মধ্যে ডিফারেন্স কি? দুইটা সেকশনের মধ্যে এই বড় সেকশনটাতে প্রতি 1 ফিট লেন্থে তার ওয়েট 1 পাউন্ড কম। এখন আপনি চিন্তা করেন আপনি একটা কলাম ডিজাইন করতেছেন যে কলামটা হচ্ছে 16 ফিট তার লেন্থ। 16 ফিট লেন্থের একটা কলাম সেকশনে আপনার প্রতি ফিটে যদি 1 ফিট করে যদি লেন্থ যদি ওয়েট যদি কমে, তার মানে একটা কলাম থেকে আপনি 16 পাউন্ড আপনার ওয়েট কমলো। যদি এটা যদি একটা ফ্রেমড স্ট্রাকচার হয় এবং সেখানে যদি আমি ধরলাম 10টা কলাম যদি থাকে, তাহলে 10টা কলামে 16 × 10 160 পাউন্ড আমার ওয়েট কমবে। চিন্তা করেন জাস্ট 1 পাউন্ডের ডিফারেন্সের মধ্যে, তাহলে আপনার ইকোনমি কতটা হবে চিন্তা করেন তো এবার। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার। যদিও দুইটা সেকশনের যে রিকোয়ারমেন্ট এরিয়া এবং RY অলমোস্ট প্রায় কাছাকাছি, একটাতে এরিয়া হচ্ছে 15.8 ইঞ্চ স্কয়ার আর একটা হচ্ছে 15.6 ইঞ্চ স্কয়ার। W10/54 এই মেম্বারটার এরিয়াটা বেশি আর W12/53 সাইজে বড় কিন্তু এরিয়া কম। আবার লিস্ট রেডিয়াস অফ জাইরেশন বা RY যদি হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে RY এর ভ্যালু আমার 12/53 তে কম। সো এই কারণে এখানে বলা হচ্ছে যে এই সেকশনটা গভর্ন করবে কোন কন্ডিশনে? কন্ডিশন হচ্ছে ওই যে KL/R যদি 90 ধরি আমি। এখন এটাই কিন্তু ফাইনাল না, এটা হচ্ছে একটা ট্রায়াল। আমাদেরকে বলা হয়েছিল কি 3টা ট্রায়াল দিতে বা 3টা চয়েস থেকে। সেকেন্ড ট্রায়ালে আমি যাচ্ছি যেখানে আমি KL/R এর ভ্যালু 80 ধরবো। 80 ধরে সেম আগের মতোই আমি এখন আবার চেক করব। এখন আমার R এর রিকোয়ারমেন্ট KL/R থেকে R এর রিকোয়ারমেন্ট আসলে 2.40 ইঞ্চ, 4.71 √E/FY এই ভ্যালুটা আগের মতোই থাকছে, এখানে কোনো চেঞ্জ নাই। সো 113.43 আসছে যেটা 80 থেকে বড়, তাহলে আগের মতোই FE টা আমার চেঞ্জ হবে কারণ KL/R এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে।
সিমিলার ওয়েতে এফসিআর যেটা সেটাও চেঞ্জ হবে। আগের বার এফসিআর ছিল 27.66, এবার এফসিআর আসছে 31.31। পুরো প্রসিডিউরটা আগের মতো করার পর আমরা এখানে দুইটা জিনিস পাচ্ছি, যে একটা সেকশন লাগবে, যে সেকশনের গ্রস এরিয়া রিকোয়ারমেন্ট দাঁড়াচ্ছে আমার 12.8 ইঞ্চি স্কয়ারের ইকুয়াল বা বেশি, এবং আর এর ভ্যালুটা লাগবে 2.40 ইঞ্চ থেকে ইকুয়াল বা বেশি। সো ম্যানুয়াল চার্ট থেকে এআইসি যে ডব্লিউ সেকশন কি ম্যানুয়াল চার্ট, সেখান থেকে আমি একটা সেকশন খুঁজে বের করলাম, যেটা হচ্ছে W10/49, যেটার এরিয়া হচ্ছে 14.4 ইঞ্চি স্কয়ার এবং আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2.54 ইঞ্চ। নেক্সট আমি ট্রায়াল, তাহলে আমি কি দেখলাম যে কেএল বাই আর এর ভ্যালু যদি কমাই, যেমন কেএল বাই আর প্রথমবার আমি ধরছিলাম 90, এরপর আমি 80 ধরছি। 80 ধরার পরে কি হলো দেখেন, কেএল বাই আর এর ভ্যালু যখন আমি 90 ধরেছি তখন আমি সেকশনটা পেয়েছিলাম কি W12/53, আর কেএল বাই আর এর ভ্যালু যখন আমি কমিয়ে 80 তে আনলাম তখন আমি সেকশন পেলাম কত, W10/49। তার মানে কি কেএল বাই আর যদি বাড়াই তাহলে আমি কি সেকশনটা আরেকটু ইকোনমিক হলো না? আগের সেকশনটাতে আমার ইউনিট ওয়েট ছিল 53 পাউন্ড পার ফিট, এই নতুন সেকশনে আমি সেকশন যেটা পাচ্ছি সেটাতে আমার ওয়েটটা দাঁড়াচ্ছে 49 পাউন্ড পার ফিট। তাহলে কি একটু ইকোনমিক হলো না সেকশনটা? ইয়েস স্যার। তাহলে এখন কি করব, নেক্সট যে ট্রায়ালটা দিব সেখানে কেএল বাই আর এর ভ্যালু কি আরো কমাবো নাকি বাড়াবো? কমাবো স্যার। কমাবো। আচ্ছা তাহলে কমাই, কেএল বাই আর এর ভ্যালু 80 থেকে আরো 10 কমালাম, 70 ধরলাম। তাহলে সেম ভাবে আমি আর এর ক্যালকুলেশন করব, এফই এফসিআর এগুলো সব ক্যালকুলেশন করে আমি রিকোয়ারমেন্ট পেলাম যে এজি এটা যেটা লাগবে সেটা হচ্ছে 11.47 ইঞ্চ স্কয়ার এবং আর যেটা লাগবে সেটা হচ্ছে 12.74 ইঞ্চ। এখন এই রিকোয়ারমেন্ট ফুলফিল করে এরকম সবচেয়ে লাইটেস্ট সেকশন হচ্ছে W12/65, এর থেকে ছোট সেকশন হচ্ছে না। যেমন আগের সেকশনটা যদি দেখি 10/49, সেটাতে আমার আর ওয়াই এর ভ্যালু 2.54, সো আর ওয়াই আমার ম্যাচ করে না, যদিও আমার এজি ম্যাচ করে। আগের সেকশনটা যদি দেখি যে W12/53, সেখানে আর ওয়াই এর ভ্যালু 2, এরিয়া ম্যাচ করে 15.6, কিন্তু আর ওয়াই এর ভ্যালু 2.48, কিন্তু এখানে আর ওয়াই এর ভ্যালু আমার রিকোয়ারমেন্টই হচ্ছে 2.74, ম্যাচ করে না। 2.74 এর থেকে বেশি আর ওয়াই লাগবে এমন সেকশন দাঁড়াচ্ছে 12.65, তার মানে ইউনিট ওয়েট আবার বেড়ে গেল। এখান থেকে এই যে তিনটা আমরা ট্রায়াল দিলাম, সেই ট্রায়াল গুলোকে আমি একটা জাস্ট টেবিলের মতো করে আমি হচ্ছে গিয়ে কম্পারিজনের জন্য আমি দেখাতে চাচ্ছি যে ফ্রম দ্য অ্যাবভ অ্যানালাইসিস আমরা তিনটা ট্রায়াল দিয়েছি। কেএল বাই আর এর ভ্যালু ফার্স্টে ধরেছি 90, এরপর 80, এরপর 70। যে তিনটা সেকশন আমি পেয়েছি সেটা হচ্ছে W12/53, W10/49, W12/65। এই তিনটা ট্রায়ালের মধ্যে তিনটাই কিন্তু তার নিজস্ব যেই সেট কন্ডিশন, যেমন কেএল বাই আর এর ভ্যালু 90, 80, 70, 90 এর জন্য যদি শুধু 90 ধরি তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে ইকোনমিক সেকশন। যদি 80 ধরি কেএল বাই আর এর ভ্যালু, তাহলে এই W10/49 টাই হচ্ছে সবচেয়ে ইকোনমিক সেকশন। আর কেএল বাই আর এর ভ্যালু যদি আমার 70 ধরি তাহলে W12/65 টাই হচ্ছে সবচেয়ে ইকোনমিক সেকশন। সো যেহেতু আমাকে ডিজাইন প্রবলেম করার সময় কেএল বাই আর এর ভ্যালু ফিক্সড বলে দেওয়া হয় নাই, এই কারণে আমি কি করছি, তিনটা আলাদা আলাদা কেএল বাই আর ধরে আমি তিনটা ইকোনমিক সেকশন চয়েস করছি। এখন এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে লাইটেস্ট সেটাকে আমি ডিজাইন করব। তাহলে কোনটা নিব এখান থেকে ফাইনাল সিলেকশন? স্যার 80 স্যার। কেএল বাই আর 80, দ্যাট মিন্স সেকশন হচ্ছে W10/49, এইটাই হবে আমার ফাইনাল ডিজাইন সেকশন। তো আমি বলতে পারি so the lightest section among three trials will be W10/49, hence this is the selected design section. আর যদি এই রকম একটা কোশ্চেন আপনাকে দেয়া থাকে এবং বলা হয় যে কেএল বাই আর আপনাকে ফিক্সড করে দেওয়া হলো সে 85, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, তিনটা ট্রায়াল দিবেন? নো স্যার, না ডাইরেক্ট। স্যার। শুধু ডাইরেক্ট 85 এর জন্য এএসডি মেথডে আপনার যেটা লাইটেস্ট সেকশন আসবে সেটাই আপনি বের করবেন। বুঝে গিয়েছে? জি স্যার। স্যার হ্যাঁ
বলেন। যদি স্যার বলা না থাকে তাহলে কি 70, 80 আর 90 এই তিনটেই মানে সবসময় করব? না ধরবো? না, সবসময় যে এটা ধরবেন এরকম কোনো কিছু নাই, ঠিক আছে। KL/R এর ভ্যালু 150 নিচে আপনি যে কোনো খুশি ধরতে পারেন, ঠিক আছে। বাট ডিজাইন ইঞ্জিনিয়ার যেটা করে তো 120 নিচে সবসময় ধরে। বিং এ ডিজাইন ইঞ্জিনিয়ার যেটা করে যে সবসময় 120 নিচে KL/R এর ভ্যালুটাকে ধরে থাকে কম্প্রেশন মেম্বারের জন্য। তো আপনি 120 নিচে যে কোনো ভ্যালু ধরতে পারেন, আপনি 118 ধরতে পারেন, আপনি 115 ধরতে পারেন, 110 ধরতে পারেন, ঠিক আছে, 99 ধরতে পারেন, যে কোনো খুশি আপনি একটা ভ্যালু ধরতে পারেন, নো প্রবলেম। স্যার স্যার সবচেয়ে ইকোনমিক কোনটা হতে পারে স্যার? কোন KL/R ভ্যালুতে আপনি সবচেয়ে ইকোনমিক পাবেন সেটা তো আগে থেকে বলা সম্ভব না। যেমন এখানে আমরা যে ট্রায়াল দিলাম, ট্রায়াল আপনি দেখলেন যে আমি যখন 90 ধরেছি তখন একটা ভ্যালু পেয়েছি, আমি যখন সেকশন KL/R এর ভ্যালুটাকে একটু কমালাম তখন আরো ইকোনমিক পেয়েছি, এরপর যখন আবার কমালাম তখন দেখা যাচ্ছে যে না, সেকশনের সাইজ আবার বড় হয়ে গেছে। তো ডিজাইন বিষয়টা হচ্ছে অলওয়েজ ইটস এ ট্রায়াল এন্ড এরর বেসিস। এটার কোনো ফিক্সড আপনি হচ্ছেন গিয়ে বলতে পারবেন না। কিছু গিভেন সেট অফ কন্ডিশনের জন্য আমরা একটা মেম্বারকে ডিজাইন করি। সো এরপর ওই যে অ্যাজাম্পশন গুলো আমাদের, সেগুলোকে যদি আমরা চেঞ্জ করি তাহলে সেটার জন্য আমাদের কিভাবে সেকশন চেঞ্জ হবে সেটা অবজার্ভ করে তারপর অনেকগুলো সেকশনের মধ্যে থেকে যেটা সবচেয়ে ইকোনমিক হয় সেটাই আমরা ফাইনালি সেকশনটাকে সিলেক্ট করি। ওই জিনিসটা এখানে করা হচ্ছে যে KL/R এর ভ্যালু আমি বারবার চেঞ্জ করলাম, চেঞ্জ করে প্রতিটা KL/R এর জন্য একটা ইকোনমিক সেকশন আমি বের করছি। এরপর কি করলাম, যতগুলো সেকশন ডিজাইন করছি সেগুলোর মধ্যে সবচেয়ে ইকোনমিক কোনটা সেটাকে আমি ফাইনাল ডিজাইন সেকশন হিসেবে আমি চুজ করলাম। আবার এখানে যদি আপনাকে বলা হইতো যে আপনাকে মিনিমাম 5টা ট্রায়াল দিতে হবে, তখন আপনি কি করতেন? 5টাই নিতে হতো। মানে আরো 2টা ট্রায়াল আপনাকে দিতে হইতো। সো 90, 80, 70 এটা ছাড়া আপনি হচ্ছেন কি আরো ধরতে পারতেন, সে 95, 85 এরকম কিছু ভ্যালু আপনি ধরতে পারতেন। আপনি চাইলে 89 এরকম ভ্যালু ধরতে পারেন, যে 81, 82, 83, 84, 85। কিন্তু ডাজন্ট মেক সেন্স। কেন? কারণ এটা হচ্ছে গিয়ে ওই ছোট বাচ্চারা এগুলো করবে। আমরা এই যে 5 ঘর বা 10 ঘর করে ডিফারেন্স করবো কেন? সো দ্যাট একটা রেঞ্জ ওয়াইজ যেটা ছোট ছোট কিছু রেঞ্জে আমি যদি ডিফারেন্সটা করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার মেম্বার যে চেঞ্জ হচ্ছে সেটার সেকশনটা কতটুকু। আপনি যদি জাস্ট এক ঘর করে যদি KL/R এর ভ্যালু যদি চেঞ্জ করেন তাহলে দেখা যাবে যে আপনার যে সেকশনে একবার ডিজাইন করছেন পরবর্তী কেসেও সেম একই সেকশনে আপনার ডিজাইন হচ্ছে। তাহলে যে আপনি হচ্ছে গিয়ে ডিফারেন্সটা আপনার সিগনিফিকেন্ট হইল না। বুঝে গেছে? স্যার ট্রায়ালটা যদি বলা না থাকে যে মানে 5 বার করবা বা 3 বার করবা, তখন স্যার কি করবা স্যার? যদি ট্রায়ালে কোনো কিছু প্রবলেম নেই, যদি বলা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা ট্রায়াল মেথড ধরে আপনি করতে পারেন। আমি একটাই মাত্র ট্রায়াল দিব, ঠিক আছে, একটা মাত্র ট্রায়াল দিব দিয়ে করব। এখানে ওই যে চলে আসবে বিষয়টা, আপনাদেরকে আমি বলে ডিজাইনের কিছু বলছিলাম না যে আপনাকে 5000 টাকা দিয়ে বললো যে পুরো একটা স্ট্রাকচার ডিজাইন করে দিতে, ওয়ারাজ আপনি রেমুনারেশন চাইছেন হয়তো 50,000 টাকা। এখন আপনি 5000 টাকা দিলে কয় ঘন্টা ধরে ডিজাইন করবেন, আর 50,000 টাকা দিলে আপনি কতক্ষণ ধরে ডিজাইন করবেন? বলছিলাম না একদিন ক্লাসে? ইয়েস স্যার, বুঝতে পারছি। এখানে আসবে ওরকম। আপনি ডিজাইনে 50,000 টাকা চাইছেন কেন? কারণ আপনি জানেন যে এই জিনিসটাকে আমি যদি ইকোনমিক ডিজাইন করতে চাই ক্লায়েন্টের জন্য, তাহলে আমাকে এরকম 5-7টা ট্রায়াল দিতে হবে। KL/R এরকম হচ্ছে গিয়ে এক একটা ভ্যালু ধরতে হবে, ধরে আমাকে ট্রায়াল দিয়ে দেখতে হবে যে কোনটা সবচেয়ে ইকোনমিক সেকশন আসে। আর আপনাকে ইঞ্জিনিয়ার বললো যে ক্লায়েন্ট বললো যে না ভাই আমাকে আরেকজন বলছে 5,000 টাকা। আপনি চিন্তা করতেছেন যে থাক আমি ওনাকে ছেড়ে দিব না, উনি যেহেতু আমাকে 5,000 টাকা দেবে, আমাকে না দিলে অন্য কাউকে দিবে, ঠিক আছে আমি 5,000 টাকার রকমের ডিজাইনই আমি করে দেবো তাকে। তো সেই ক্ষেত্রে আপনি তখন কি করবেন? যে কোনো একটা KL/R ধরবেন, তো আপনি তখন হয়তো বা এই যে KL/R 70 ধরে আপনি করে দিচ্ছেন। তো 70 ধরে করে দিলে আলটিমেটলি কি হলো, সেকশনটা আপনার ডিজাইন হলো কত, যে W10/65 সম্ভবত, W12/65। তো যদি আপনাকে 5,000 টাকার পরিবর্তে 50,000 টাকা দিত, তাহলে আপনি সেকশনটা ডিজাইন করতেন এরকম 4-5টা ট্রায়াল দিয়ে আপনি হয়তো 10/49 সেকশন ডিজাইন করতেন। তার মানে পার ফিটে প্রায় 6 পাউন্ড লোড কমতো। তাহলে পুরো স্ট্রাকচারে যদি এরকম 10টা কলাম থাকে, প্রতিটা কলাম যদি 16 ফিট হয়,
তাহলে এবার হিসাব করে দেখেন যে 6 গুণ 16 ইজ ইকুয়াল টু 96 পাউন্ড একটা কলামে, 10টা কলামে 960 পাউন্ড, 960, তার মানে কেজির হিসাবে যদি আমরা আসি ডিভাইডেড বাই 2.2, অলমোস্ট প্রায় 436 কেজি। জাস্ট একটা ফ্লোরে 10টা কলাম যদি হয়, একটা ফ্লোরে যদি 10টা কলাম মাত্র ইউজ করতে হয়, তাহলে 436 কেজি আপনার হচ্ছে গিয়ে তার লোড কমে যেত। টনের হিসেবে এবার যান, তাহলে কত টন তার হচ্ছে গিয়ে খরচ কমতো, ঠিক আছে? হয়তো বা ওই যে আপনাকে হিসেবে 45,000 টাকা যে কম দিল, তার দ্বিগুণ খরচ তার বেশি হবে শুধুমাত্র এই এক কলাম কিনতে গিয়ে। অ্যারাউন্ড 4.36 টন এক্সট্রা। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? আপনি ডিজাইন করবেন না কেন, যেরকম আসবে সেরকম ডিজাইন, ক্লায়েন্ট যেরকম তার সাথে সেরকম ভাবে যাবে, বাট এটা ক্লায়েন্টকে বুঝাইতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলোই ক্লায়েন্টকে বুঝাইতে হয়। তাহলে কি হয়, কারণ সে তো আর বেসিক্যালি ডিজাইন ইঞ্জিনিয়ার না, সে ইভেন সিভিল ইঞ্জিনিয়ারও না, সে তো এই জিনিসগুলো জানবে না যে একটা বিষয়ের কাজ কি, ঠিক আছে? এই যে আপনি 3টা ট্রায়াল দিলেন, 3টা ট্রায়াল দিতে আপনার তো মিনিমাম হচ্ছে গিয়ে এরকম 4-5 পৃষ্ঠা হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আপনাকে কাজ করতে হবে। এটা তো সে বুঝবে না। আপনি যদি একটা ট্রায়াল দেন, একটা ট্রায়াল দিলে হয়তো বা 20 মিনিট লাগবে, 3টা ট্রায়াল দিলে আপনার 1 ঘন্টা লাগবে, এরকম ভাবে তো সবগুলোই লাগবে। তো এগুলো ক্লায়েন্টকে বুঝাতে হবে। আচ্ছা, এনিহাউ, এখন আমরা ব্যাক করব বইয়ের ক্ষেত্রে। আমি একটু বইয়ের প্রবলেম আপনাদেরকে এক্সাম্পল 6.10.1, এই সেম প্রবলেমটা আগের দিন আমি আপনাদেরকে একরকম ভাবে এলআরএফডি তে বুঝিয়েছি, আজকে বইয়ে যেভাবে আছে সেইটার মতো করে আরেকভাবে করাবো। যে আরেকটা মেথড আছে ডিজাইন করার, এটার জন্য আমার আরো কিছু ডকুমেন্ট লাগবে। সো সেম প্রবলেমটাই যখন আমরা এলআরএফডি তে করতেছি, আমরা এর আগে দেখেছি কি করব, আমরা ফার্স্ট অফ অল পিইউ ক্যালকুলেট করব। পিইউ ক্যালকুলেশনের জন্য আমরা জানি যে আমরা দুইটা কম্বিনেশন ইউজ করব, 1.4 ডেড লোড, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। দুইটা কম্বিনেশন ইউজ করে যেটা ম্যাক্সিমাম আসবে সেটা আমরা নিব। সো পিইউ আমাদের ম্যাক্সিমাম আসলো 338 কিউব। এরপর আমরা কি করলাম, আমরা এখানে কেএল বাই আর এর ভ্যালুটা একটা অ্যাসিউম করব। যেমন বইয়ে কি করলো 75 অ্যাসিউম করে নিয়েছে কেএল বাই আর এর ভ্যালু। এই 75 এর জন্য আমরা ওই যে এর আগে এই যে একটা চার্ট করেছিলাম মনে আছে, ফিগার 6.8.1, যেখানে স্লেন্ডারনেস রেশিওর জন্য এবং সার্টেইন ইল্ড স্ট্রেসের জন্য আমার ক্রিটিক্যাল স্ট্রেস কত আসবে সেটা আমরা বের করতে পারি। তো ওই যে 75 আমি ধরলাম কেএল বাই আর এর ভ্যালুটা, সেইটার জন্য এবং এফ ওয়াই এর ভ্যালু 50 এর জন্য আমি এখান থেকে কেএল বাই আর এর একটা ক্রিটিক্যাল স্ট্রেসের ডাইরেক্টলি একটা ভ্যালু পেয়ে যাব। আমার আর ওই এএসডি মেথডের মতো এইভাবে ক্যালকুলেট করে আসতে কোনো দরকার নাই, কারণ অলরেডি এআইএসসি আমাদেরকে এই জিনিসটা চার্টটা দিয়ে দিয়েছে, ডিজাইন চার্ট। যে ডিজাইন চার্ট থেকে আমি একটা সার্টেইন কেএলআর এর জন্য এবং একটা সার্টেইন এফ ওয়াই এর জন্য আমি ডাইরেক্টলি ক্রিটিক্যাল স্ট্রেসটা বের করতে পারবো। বাট বি ভেরি ভেরি কেয়ারফুল, রিমেম্বার এই চার্টটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে এলআরএফডি মেথডের ডিজাইনের জন্য। এটা কিন্তু এএসডি মেথডের ডিজাইনে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এএসডি মেথডের জন্য আপনাকে এফসিআর বের করতে হলে আপনাকে ফর্মুলা ধরেই বের করতে হবে, যে কেএল বাই আর আপনি যখন ধরলেন, ধরার পর আপনাকে 4.71 রুট ওভার ই বাই এফ ওয়াই এর সাথে কম্প্যারিজন করে তারপর এফসিআর বের করতে হবে। whereas এলআরএফডি মেথডে ডিজাইন করতে হলে আপনি ডাইরেক্টলি এই ডিজাইন চার্ট থেকে কেএল বাই আর এবং এফ ওয়াই এর জন্য ডাইরেক্টলি আপনি এফসিআর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছেন। খেয়াল থাকবে তো বিষয়টা?
ইয়েস স্যার। PL by R 75 এর জন্য আমরা কি পেলাম, FCR এর ভ্যালু পেলাম 34 KSI। তাহলে FCR যদি আমি পেয়ে যাই, তাহলে এখন আমি আমার রিকোয়ার্ড গ্রস এরিয়া যেটা সেটা বের করতে পারবো কিভাবে। আমাদের PU হচ্ছে 338 আর PU ইজ ইকুয়াল টু আমরা জানি pi c FCR ইনটু AG। তাহলে AG ইজ ইকুয়াল টু PU ডিভাইডেড বাই pi c FCR। সো pi c এর ভ্যালু হচ্ছে 0.90 আর FCR আমি পেলাম 34। তাহলে এখান থেকে গ্রস এরিয়া রিকোয়ারমেন্ট হচ্ছে 11.1 স্কয়ার ইঞ্চ। আচ্ছা, এখন এই 11.1 স্কয়ার ইঞ্চ আমাদের এরিয়া এবং আমার এই যে PU 338 এমন একটা সেকশন আমাকে চুজ করতে হবে যে সেকশনটা LRFD মেথডে এই 338 PU আমার যাতে ক্যারি করতে পারে এবং তার এরিয়ার রিকোয়ারমেন্ট যাতে হয় 11.1 স্কয়ার ইঞ্চ। এইটা আমরা বের করতে পারি কিভাবে। AISC এর আরেকটা টেবিল আছে যেটাকে বলা হয় অ্যাভেলেবল স্ট্রেংথ ইন এক্সিয়াল কম্প্রেশন, which is this one, অ্যাভেলেবল স্ট্রেংথ ইন এক্সিয়াল কম্প্রেশন টেবিল। এই টেবিলে AISC এর বিভিন্ন সেকশনের ভ্যালুগুলো দেয়া আছে, যেমন W14/73, W14/665, W14/605, এরকম ভাবে এগুলো হচ্ছে সবচেয়ে বড় সেকশন। সবচেয়ে ছোট সেকশনের দিকে যদি যাই, W8/31, W8/35, W8/40, W8/48। সো কি করা হয়েছে যে এই নিচের যেই নাম্বারগুলো এগুলো হচ্ছে গিয়ে তার ইউনিট ওয়েট পাউন্ড পার ফিট, আর উপরের দিকে শেপের যে কমন ভ্যালুটা সেটা লেখা হচ্ছে W8 ইনটু, আর পাউন্ড পার ফিটটা এখানে লেখা হয়েছে। এই ভ্যালুগুলোর জন্য এখানে কি টেবিলটা কি দেখাচ্ছে, টেবিলটা যেটা ইন্ডিকেট করতেছে সেটা হচ্ছে এফেক্টিভ লেংথ KL, বিভিন্ন এফেক্টিভ লেংথ ভ্যালুর জন্য with respect to least radius of gyration RY। এই যে আমরা প্লিজ আমাকে একটা মিনিট একটু কনসিডার। ওকে, ওকে, সো এখানে এই দেখেন লেফট সাইডে আমাদের কি দেয়া আছে যে ডিজাইনের জন্য বিভিন্ন ভ্যালু দেয়া আছে। এই ভ্যালুগুলো কিসের ভ্যালু, KL এর ভ্যালু। ঠিক আছে, যে আমার এফেক্টিভ লেংথ KL যদি ফিটে হয় তাহলে কত ফিট হবে, সেই বিভিন্ন ফিটের জন্য আমার এই যে বিভিন্ন সেকশন গুলো আছে সেই সেকশন গুলো কি পরিমাণ আমার লোড ক্যারি করতে পারবে, অ্যাভেলেবল স্ট্রেংথ ইন এক্সিয়াল কম্প্রেশন। এক্সিয়াল কম্প্রেশনের জন্য আমার কি পরিমাণ লোড নিতে পারবে সেটা ডাইরেক্টলি এখানে ক্যালকুলেট করে দিয়ে দেয়া আছে। তাহলে কি করতে হবে আমাকে, আমাকে এখান থেকে একটা সেকশন খুঁজে বের করতে হবে যেটা বেসিক্যালি LRFD মেথডে ওই যে আমাদের রিকোয়ারমেন্ট ছিল কত 338 কিউব, 338 কিউব লোড নিতে যেতে পারে। আমার যে সেকশনটা ছিল সেই সেকশনের KL এর ভ্যালু কত, K এর ভ্যালু ছিল 1, L এর ভ্যালু ছিল 16 ফিট, তাহলে KL এর ভ্যালু হচ্ছে 16 ফিট। তাহলে 16 ফিটের জন্য এই যে KL এর যে ভ্যালু এই যেখান থেকে
16 ফিট আমি দেখতে পাচ্ছি ডাইরেক্টলি দেয়া আছে এখানে 16 ফিট। যদি আমার কেএল এর ভ্যালুটা 16 না হয়ে যদি 15.75 হতো তাহলে কি করতাম? স্যার ইন্টারপোলেশন। এক্স্যাক্টলি, ইন্টারপোলেশন করতে হতো। কেন? কারণ আমাদের 15 ফিটের ভ্যালুটা দেয়া আছে, 16 ফিটের ভ্যালুটা দেয়া আছে, কিন্তু 15.75 এর ভ্যালুটা দেয়া নাই। তো ফরচুনেটলি যেহেতু আমাদের 16 ফিট এসেছে, তাহলে 16 ফিটের জন্য আমাকে দেখতে হবে যে এমন একটা সেকশন নিতে হবে, আমি লোয়েস্ট সেকশন থেকে শুরু করব চেক করা, যেটা কিনা 338 ক্রিপের থেকে একটু বেশি লোড দিতে পারে। এরকম একটা সেকশন পেলাম, এই যে এই সেকশনটা, এই যে 16 ফিটের জন্য আমি যদি চেক করি, এটা হচ্ছে 212, এই নীলটা হচ্ছে এলআরএফডি মেথড আর গ্রিনটা হচ্ছে আমাদের এএসডি মেথড। সো আমরা যেহেতু এলআরএফডি মেথডে সলভ করতেছি, তাহলে আমাদেরকে দেখতে হবে এই ভ্যালুগুলো। তাহলে 212, 241, 275, 340। এই যে সেকশনটা পেলাম, সেই সেকশনটা কত? W8/48। এই সেকশনটা আছে যেটা আমার 340 কিপ লোড নিতে পারে। তাহলে এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া গেল। সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল আমাদের রিকোয়ার্ড এজি, এটা হইতে হবে 11.1। তাহলে এটা চেক করে দেখি। এই যে সেকশনটা আছে W8/48, এই সেকশনের নিচের দিকে সেকশনের প্রপার্টিজ গুলো বলা আছে। কি কি? তার এজি কত হবে, আইএক্স, আইওয়াই, আরওয়াই, আরএক্স/আরওয়াই, এই ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে। তাহলে আমার এই যে সেকশনটা, এই সেকশনের নিচের দিকে আমি যদি দেখি, তাহলে এজি রিকোয়ারমেন্ট কত? এজি আমার বলা আছে 14.1 ইঞ্চ স্কয়ার, যেটা আমার 11.1 ইঞ্চ স্কয়ার থেকে বেশি। এবং দেখেন বইয়ে সেই সেকশনটাই চুজ করা হয়েছে যে one might select W8/48 section, which is the lightest. তাহলে বুঝতে পারলাম বিষয়টা? আমরা এই টেবিল থেকে, এই টেবিল কনসাল্ট করে আমাদের রিকোয়ার্ড এজি এবং আমাদের রিকোয়ার্ড যে স্ট্রেংথ, সেটার জন্য ডাইরেক্টলি আমরা আমাদের সেকশনটা কিভাবে ডিজাইন করব। অমিত, জ্যামি, আপনাদের ম্যাক্সিমামই দেখতেছি ভিডিও অফ করা কেন? আপনারা কি ক্লাসে আছেন নাকি ঘুমাচ্ছেন? শুধুমাত্র আমি বললেই খালি ভিডিও অন করতে হবে না, বাদ বাকি সময় কি করতে থাকেন? ঘুমাইতে থাকেন নাকি হচ্ছে গিয়ে পাবজি খেলেন নাকি হচ্ছে গিয়ে ভাত খেতে থাকেন দুপুরের? ওই যে অমিতের মুখ মরতেছে, বুঝাই যাচ্ছে যে ভাত খাওয়া মাত্র গেছে কোন রকম হচ্ছে মুখের ভিতরে ঢুকাইছে। না স্যার, ভাত টাত খাচ্ছি না স্যার, মানে এমনি একটু মুখ নড়াই স্যার। এমনিতে মুখ নড়ান? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আজকে তো ভাত টাত খাইতে পারতেছেন, যা কিছু করতে পারতেছেন। কাল পরশু থেকে তো রোজা শুরু হয়ে যাবে, তখন চাইলেও আর পারবেন না। তখন দেখা যাবে যে খাবেন না, তখন হচ্ছে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইতে থাকবেন, রুকসানা জাহান যেরকম ঘুমাচ্ছিল ক্লাসের মাঝখানে। তো রুকসানা আছেন নাকি? ঘুমাইতে ঘুমাইতে চলেই গেছে অলরেডি, ঘুমের দেশে চলে গেছে পুরো জমা। ওকে, তো বুঝে গেছে কিভাবে আমরা সেকশনটাকে চুজ করব? ওকে ফাইন। এখানে আরেকটা বিষয় আছে, খেয়াল করে দেখেন বইয়ে আরেকটা কথা বলা হয়েছে কি, সবার লাস্টে সেকশনটা চুজ করার পর এখানে একটা কথা বলা হয়েছে যে ফার্দার মোর the W8 section have the lowest Rx/Ry for a given area. এই W8 যে সেকশনটা, W8 এর তো অনেকগুলো সেকশন আমরা দেখতে পেলাম। W8/48 আছে, W8/58 আছে, W8/40 আছে। তো W8/48 যে সেকশনটা, সেটা হচ্ছে কি 340 কিপ লোড নিতে পারে এবং তার রিকোয়ার্ড এজি হচ্ছে 14.1। আবার আমি যদি W8/58 যদি নিতাম, তাহলে সেই সেকশনটা 418 কিপ লোড নিতে পারতো এবং তারও রিকোয়ার্ড আমার হচ্ছে গিয়ে এরিয়া ছিল 17.1। ঠিক আছে, তো ওই সেকশনটা অবশ্যই ইকোনমিক হইতো না, কারণ
48 এবং 58 দুইটার মধ্যে হচ্ছে গিয়ে প্রায় 10 পাউন্ড পার ফিট ইউনিট ওয়েটের আমার হচ্ছে ডিফারেন্স আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরেকটা বিষয় আছে, সেটা কি Rx বাই Ry এর যে ভ্যালুটা দেখেন, এখানে লাস্টে একটা প্রপার্টিজ বলা আছে Rx বাই Ry, এই যে ইয়াটা, ঠিক আছে। তো আমরা যে সেকশনটা নিলাম W8/48, এই সেকশনের Rx বাই Ry এর ভ্যালুটা কত? 1.74। এটা হচ্ছে ছোটর দিকে। আবার আপনি যদি বড় বড় সেকশন দেখেন, যেমন W14/730, এই সেকশনের Rx বাই Ry দেখেন, না এটা 1.74, এটা তো আচ্ছা আবার H আছে না, H মানে হচ্ছে কি এটা নেওয়া যাবে না, ফ্লেঞ্জ থিকনেস গ্রেটার, তো মাঝারি সাইজের সেকশনে আসি, এই W14/74, ঠিক আছে। এই সেকশনে দেখেন Rx বাই Ry এর ভ্যালু কত? প্রায় 2.44, ঠিক আছে। তারপর আবার কিছু কিছু সেকশন আছে যেমন W14/48, এই সেকশনে Rx বাই Ry হচ্ছে 3.06। এখন আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে Rx বাই Ry এর ভ্যালু ছোট হলে কি সুবিধা আর বড় হলে কি অসুবিধা, কে বলতে পারবে? কারণ এখানে একটা পয়েন্ট বইয়ে বলা হয়েছে কি, furthermore the W8 section have the lowest Rx by Ry for a given area। given এরিয়াটা কি, যে এই যে আমার এরিয়া কত ছিল 14.1, তাই না, W8/48 সেকশন, এই W8/48 সেকশনের এরিয়া হচ্ছে 14.1। আমি যদি অন্য কোনো একটা সেকশন দেখি, এই যে 14.4 সেকশন, সেটা কোনটা? W10/49। তো এই সেকশনটা ছিল 8/48 আর এটা হচ্ছে 10/49, জাস্ট 1 পাউন্ডের আমার ভ্যারিয়েশন। কিন্তু এইটাও কিন্তু আমার এরিয়া হচ্ছে 14.4 ইঞ্চি স্কয়ার এবং লোড নিতে পারবে প্রায় 427 কিপ, ঠিক আছে। তারপরে আরেকটা যদি দেখি আমি এরকম ভাবে, আমার রিকোয়ারমেন্ট কত? 11.1 যদি হয় এরিয়া, 11.1 হলে এখানে এই সেকশনটা যদি দেখি 307, আর ওখানে আমাদের কত? 338 আছে, এটা তো হবে না। W10 W12 সেকশনে যদি আসি, এরিয়া হচ্ছে 1.7 আর 16। আবার এই যে W12/50 একটা সেকশন আছে, 12/50 সেকশনটা যদি আমি নেই, তাহলে KL এর ভ্যালু 16 এর জন্য আমার লোড নিতে পারবে 326 কিপ লোড নিতে পারে। আবার আমার এজিও আছে 14.6, 326 হবে না, আমাদের লাগবে 338 এর বেশি। দ্যাট মিন্স এই সেকশনটা নিতে পারি W12/53 সেকশন, এই সেকশনের হচ্ছে আমার KL 16 এর জন্য লোড নিতে পারবে প্রায় 453 কিপ লোড নিবে। আবার এরিয়াও হচ্ছে 15.6 ইঞ্চি স্কয়ার। তো এই যে সেকশনগুলো, এটা কেন নিলাম না বা ওইটা কেন নিব? যে W8/48 যে সেকশনটা, সেটা কেন নিব? নেয়ার মেইন রিজনটাই হচ্ছে যে Rx বাই Ry এর ভ্যালু আমার এটাতে সবচেয়ে কম। দেখেন এটাতে 1.74 8/48 এর জন্য, 10/49 এই সেকশনের KL এর ভ্যালু 16 জন্য 427 কিপ নিতে পারে, আর এরিয়া হচ্ছে 14.4, এটার Rx বাই Ry হচ্ছে 1.71। তো এই সেকশনের Rx বাই Ry হচ্ছে 1.71, এটা হচ্ছে 1.74। আচ্ছা, তো এটা তো খুব ভালো ছিল, এটা চুজ করা যেত না, এটা তো আবার আছে, এখানে একটা সমস্যা আছে, ইউনিট ওয়েট হচ্ছে গিয়ে 49, এটার হচ্ছে গিয়ে 48। তো ইউনিট ওয়েট আমাদের একটা বিষয় বড় ইম্পর্টেন্ট। বাট যদি এমন যদি হতো যে কোন একটা সেকশন, ঠিক আছে, সে আমি ঠিক সিমিলার ভাবে আরেকটা সেকশন পেলাম, যে সেকশনটা হচ্ছে গিয়ে আমার সে W10/48 হইতো বা W14/48, ওই সেকশনের আমার আচ্ছা হ্যাঁ W14/48 সেকশনটা দেখো, 8 10 10 12/48 তো 9, 14/48 আছে, 12/48 9,
W14/48 সেকশন, এই সেকশন নিতে পারে 303 কিপ লোড নিতে পারে LRFD মেথডে, সাফিসিয়েন্ট নিতে পারবে না, যদিও এরিয়া হচ্ছে 14.1 আর এক্সেল 3.06। আচ্ছা, বাট সে ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে যদি আমার এই সেকশনে লোড যদি আমার যদি রিকোয়ারমেন্টটা যদি একটু কম থাকতো, 338 না হয়ে যদি একটু কম যদি হতো লোডের রিকোয়ারমেন্টটা, ঠিক আছে, এবং আমি যদি দুইটা সেকশনে যদি পেতাম, একটা হচ্ছে W8/48 আর একটা হচ্ছে W14/48, ঠিক আছে, দুইটা সেকশনই মনে করেন যে আমার এরিয়া রিকোয়ারমেন্ট এবং লোড রিকোয়ারমেন্ট দুইটাকেই আমার স্যাটিসফাই করতেছে, এবং দুইটার ইউনিট ওয়েটও কিন্তু সেম, দেখেন 48 পাউন্ড পার ফিট, একটা হচ্ছে W8/48 আর একটা হচ্ছে W14/48। আমি একটু ড্রয়িং বোর্ডে আপনাদেরকে জিনিসটাকে এক্সপ্লেইন করি, পাশাপাশি রেখে বুঝালে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, খেয়াল করে দেখেন, একটা হচ্ছে W8/48 সেকশন, আর একটা হচ্ছে W14/, ইউনিট ওয়েট এটাও হচ্ছে 48, এই সেকশনটাও হচ্ছে 48, তো ধরেন লোড রিকোয়ার্ড RX/RY, so W14/48 সেকশনে RX/RY হচ্ছে 3.06, এটা হচ্ছে 1.74 সম্ভবত ছিল, 1.74। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি দুইটা সেকশনের নাম লিখেছি। ওকে, দুইটা সেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সেকশনের ইউনিট ওয়েট আমার সেম আছে। আমাদের যদি দুইটা সেকশনে যদি যেই রিকোয়ার্ড এজি সেটাকে যদি স্যাটিসফাই করতো এবং লোড রিকোয়ারমেন্ট যেটা সেটাকে যদি স্যাটিসফাই করতো, তাহলে দুইটার মধ্যে স্যার হোয়াইট বোর্ডটা স্যার দেখা যায় না স্যার, হোয়াইট বোর্ডটা দেখি তো। ও আচ্ছা, পিডিএফ এর মধ্যে ফিক্সড হয়েছে না, জাস্ট আ মোমেন্ট। এখন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, সো ধরে নেন যে আমাদের যে রিকোয়ার্ড এজি ছিল এবং রিকোয়ার্ড লোড ছিল, ঠিক আছে, সে আমাদের রিকোয়ার্ড এজি মনে করেন, রিকোয়ার্ড এজি কত, এটাই থাকতো 11.1 স্কয়ার ইঞ্চ, আর রিকোয়ার্ড লোড ক্যারিং ক্যাপাসিটি আমরা ধরলাম যে আমাদের যে লোডটা থাকবে, ঠিক আছে, বইয়ে যদিও বলা আছে 338 কিপ লোড, আমি একটু কমই ধরি, সে ধরলাম 298 কিপ লোড আমাকে দিতে হবে, 305 কিপ লোড আমি ধরি, ঠিক আছে।
মানে লোডের যে ভ্যালুটা ডেড লোড এবং লাইভ লোড মিলে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেখানে মনে করেন যে 305 কিপ লোড আমাদের রিকোয়ার্ড লোড নিতে হবে। এবং এখান থেকে আমরা যেই সেকশনটা যেটা পাচ্ছি সেখানে আমাদের দেখা যাচ্ছে যে তো এই সেকশনটা লোড নিতে পারে W8/48, এই সেকশনটা আমার লোড নিতে পারে কত 8/48 নিতে পারে 340 কিপ লোড, 48 নিতে পারে 340 কিপ লোড, আর 14/48 14/48 সে নিতে পারে 303 কিপ। আচ্ছা এখানে আমি রিকোয়ারমেন্টটাকে এটার রিকোয়ারমেন্টকে বললাম 298 কিপ লোড আমার দরকার। আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি ধরে নেন যে আমার রিকোয়ার্ড লোড দরকার ছিল 298 কিপ এবং রিকোয়ার্ড এজি ছিল 11.1 ইঞ্চি স্কয়ার। সো এই যে দুইটা সেকশন আছে সেই দুইটা সেকশনে আমি দেখতে পাচ্ছি যে 8/48 এবং 14/48 সেকশন, দুইটা সেকশনের ইউনিট ওয়েট সেম 48 পাউন্ড পার ফিট। তাদের লোড ক্যারিং ক্যাপাসিটি দুইটাই স্যাটিসফাই করতেছে, একটা 340 কিপ হুইচ ইজ গ্রেটার দ্যান 298 কিপ, আর একটা হচ্ছে 303 কিপ হুইচ ইজ গ্রেটার দ্যান 298 কিপ, বোথ অফ দেম। এবং রিকোয়ার্ড এজি যেটা আচ্ছা রিকোয়ার্ড এজিটাও আমি একটু লিখি, 18/48 এর এজিটা হচ্ছে 14.1, এটা হচ্ছে 14.1 ইঞ্চি স্কয়ার। আর এই যে সেকশনটা এই সেকশনটারও এজি হচ্ছে 14.1 ইঞ্চি স্কয়ার, দুইটাই হচ্ছে 14.1 ইঞ্চি স্কয়ার এজি। এখন এইরকম কেস যদি আসে আপনার কখনো যে আপনি যে গিভেন সেট অফ কন্ডিশন সেখানে আপনি দুইটা সেকশনই আপনি পাচ্ছেন এবং দুইটা একই ইউনিট ওয়েট। তো দুইটা একই ইউনিট ওয়েট মানে তো হচ্ছে বেসিক্যালি আমার কি বলবো দুইটা ইকোনমিক সেকশন। তো দুইটা ইকোনমিক সেকশন মধ্যে আপনি কোনটা নেবেন? স্যার যে রেডিয়াস অফ জাইরেশন কম। রেডিয়াস অফ জাইরেশন বলতে কোনটা? এখানে rx/ry একটা রেশিও দেয়া আছে। রেশিও একটা বলা হচ্ছে 8/48 সেকশন, যেটার হচ্ছে সরি আমি এখানে ভুল লিখছি, 8/48 এর হচ্ছে গিয়ে 1.74, যেটা সেটা হচ্ছে 1.74 আর নিচেরটা হচ্ছে দেখাচ্ছি উপরে 3.06, 3.06 আর উপরে 1.74, 1.74 লোড 8/48 8/48 সেকশন নিতে পারতেছে কত 340। হ্যাঁ ঠিক আছে 340 303। ওকে হ্যাঁ এবার বলেন 8/48 টা নিব কেন 8/48 নেবেন? স্যার এই rx/ry টা তো কম স্যার। কম হলে বেনিফিট কি? জামি বলেন দেখি। জামি আছেন ক্লাসে?
রাকিব বলেন। জি স্যার। আমাকে বলা হয়েছিল ইকোনমিক সেকশন ডিজাইন করতে, তো ইকোনমিক সেকশনের মধ্যে দুইটাই তো ইকোনমিক, কারণ দুইটার ইউনিট ওয়েট সেম, ঠিক আছে? এবং আমার রিকোয়ার্ড লোড এবং রিকোয়ার্ড যেই এরিয়া দুইটাই দেখতেছি আমার স্যাটিসফাই করে, তাহলে আমি কি W8/48 সেকশন নিব নাকি 14/48 সেকশন নিব এই ক্ষেত্রে? স্যার 8/14 স্যার। কেন স্যার RX/R এর ভ্যালুটা স্যার এটাতে কম স্যার। কম হলে বেনিফিট কি? স্যার কম হলে স্যার আমার মানে স্যার ইয়া কম লাগবে আর কি স্যার। গেলাম স্যার ওয়াটে মাথায় আসতেছে না কি জানি। বাংলাতে বলেন। আচ্ছা আপনি চিন্তা করতে থাকেন, ততক্ষণ আজিজ বলেন কম হইলে বেনিফিট কি? পারবো না স্যার। রাফি? জি স্যার। RX/RY কম হলে বেনিফিট কি? কোন বেনিফিট আছে চিন্তা করে বলতে পারবেন? না স্যার। খেয়াল করে দেখেন একটা জিনিস, Rx divided by Ry is equal to 1.74. এই জিনিসটা বেসিক্যালি আমরা ইন্ডিকেট করে যে Rx is equal to 1.74 times Ry, তাই না? মানে যে সেকশনে Rx/Ry 14 1/1.74, এই যে সেকশনটা W8/48, এই সেকশনে Rx/Ry ইকুয়াল টু 1.74, তার মানে Rx is equal to 1.74 into Ry, রাইট? আর W14/48 এই সেকশনের Rx divided by Ry is equal to 3.06, তার মানে হচ্ছে এই সেকশনের Rx is equal to 3.06 times Ry, রাইট? এই জিনিসটা তো আমরা বলতে পারি নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এই 8/48 সেকশনে আমার দুইটা যে এক্সিস, একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস। এখন আমরা জানি যে যে কোনো একটা সেকশন যদি আমরা নেই, সেই সেকশনের আমার ডাব্লিউ যেই সেকশনটাই নেই না কেন, সেই সেকশনের আমার অলওয়েজ এক্স এক্সিস হচ্ছে স্ট্রং এক্সিস, ওয়াই এক্সিসটা হচ্ছে উইক এক্সিস, যে কোনো সেকশনটা নেই। কিন্তু সেটা উইক বলতে কতটুকু উইক? একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি চিন্তা করি, যে মনে করেন আমাকে একটা 50 কেজি চালের বস্তা তুলতে হবে, ঠিক আছে? আমি আজিজকে বললাম, আজিজ হচ্ছে গিয়ে সেটা তুলতে পারবে না। আজিজ 40 কেজির একটা চালের বস্তা তুলতে পারবে, কিন্তু 50 কেজি চালের বস্তা তুলতে পারবে না। তার মানে সে তার যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে সে বেসিক্যালি 10 কেজি শর্টেজে আছে। আবার আমি আসিফুর রহমান আবিদকে বললাম, সেও 50 কেজি চালের বস্তা তুলতে পারবে না, সে 25 কেজি চালের বস্তা তুলতে পারবে। তার মানে সে 25 কেজি তুলতে পারবে আর 25 কেজি ডেফিসিয়েন্সিতে আছে। এখন দুইজনই কিন্তু আমার তুলতে পারে নাই, কিন্তু ডিফারেন্সটা যদি চিন্তা করি, আজিজের শর্টেজ হচ্ছে মাত্র 10 কেজি আর আবিরের শর্টেজ হচ্ছে 25 কেজি। তাহলে আমার যদি 50 কেজি চালের বস্তাটা যদি তুলতে হয়, এই তোলার জন্য আমি কাকে দিয়ে, মানে আমাকে তো যে এই যে ডেফিসিয়েন্সিটা, সেই ডেফিসিয়েন্সিটা আমাকে ফিল আপ করতে হবে।
ঠিক আছে? ফিল আপ করার জন্য আমাকে কি করাইতে হবে? মনে করেন যে এক্সট্রা খাওয়া দাওয়া করাইতে হবে, ঠিক আছে? খাওয়া দাওয়া করাইলে আমার হচ্ছে গিয়ে ওই যে ডেফিসিয়েন্সিটা, সেই ডেফিসিয়েন্সিটা ঘাটতিটা পূরণ হবে। কিভাবে? যে তার শরীরে স্ট্রেংথ আসবে, সে সেটা তুলতে পারবে। এখন যদি খাওয়ানোর দরকার পড়ে, আপনি কাকে খাওয়াবেন? আপনি কি আবিরকে ফিড করবেন, নাকি আপনি হচ্ছেন গিয়ে আজিজকে খাওয়াবেন? আজিজকে। কেন আজিজকে খাওয়াবেন? স্যার ও তো মাত্র 10 কেজি কম স্যার, তার খাওয়া দাওয়ার শক্তি বাড়ায়নি। হ্যাঁ, 10 কেজি আমি হচ্ছে গিয়ে ওকে বাড়াইতে হবে, তার মানে আমার ওকে কম খাওয়াইলেই আমি হচ্ছে গিয়ে 50 কেজি চালের বস্তাটা তুলতে পারবো। ওয়াইরাস আবিরকে যদি হচ্ছে গিয়ে সেই 50 কেজি চালের বস্তা তুলাইতে হয়, ওকে আমার 25 কেজি পরিমাণ স্ট্রেংথ বাড়াইতে হবে। তার মানে ওর প্রতি আমার ইনভেস্ট প্রায় 2.5 টাইমস বেশি করতে হবে। ওয়াইরাস আজিজের অলরেডি হচ্ছে গিয়ে ওর স্ট্রেংথ বেশি আছে, ওর ডেফিসিয়েন্সি মাত্র 10 কেজি, ওই 10 কেজির আমার ডেফিসিয়েন্সিটা ঘাটাইলেই যথেষ্ট। সিমিলার কনসেপ্টটা আসতেছে এখানে কি, প্রত্যেকটা দুইটা সেকশনেরই এক্স এক্সিস হচ্ছে স্ট্রং এক্সিস, ওয়াই এক্সিসটা হচ্ছে উইক এক্সিস। কিন্তু 8/48 সেকশনের ক্ষেত্রে কি দ্বারা দেখতে পাচ্ছি যে এই যে উইক এক্সিসটা আর ওয়াই এক্সিস যে উইক এক্সিসের রেডিয়াস অফ জাইরেশন উইক, কতটুকু উইক? মাত্র 1.74 টাইমস উইক। 8/48 সেকশনের যে সেকশনটা, সেই সেকশনের যেই ওয়াই এক্সিসের যে উইকনেস, সেটা কত? 3.06 টাইম সে দুর্বল। তাইলে আপনি এখন বলেন যে এই দুর্বলতা কাটানোর জন্য তো আমাকে ব্রেসিং দিতেই হবে, কারণ আমার কোশ্চেনে বলা ছিল যে আমি এটা একটা ব্রেসড স্ট্রাকচার হবে। কিন্তু কোন মেম্বারটাকে আমি ইউজ করলে আমার ব্রেসিং এর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট আমার কম আসবে? কোশ্চেনটা বুঝতে পারছেন? W8/48। বাকিরা বুঝতে পারছেন বিষয়টা? রুকসানা ইয়েস স্যার। বুঝতে পারছেন? না স্যার স্যার, একটু বলেন স্যার। বিষয়টা হচ্ছে যে আমাদের যতগুলো ডাব্লিউ সেকশন আছে, প্রতিটা সেকশনের এক্স এক্সিস হচ্ছে স্ট্রং, যে কারণে আর এক্স এর ভ্যালু সব সময় আর ওয়াই এর ভ্যালু থেকে বেশি। তো আর ওয়াই যে কম, কতটুকু কম? W8/48 সেকশন যদি দেখি, সেই ক্ষেত্রে আর ওয়াই এর ভ্যালুটা কম আছে আর এক্স থেকে। কতটুকু কম? মাত্র 1.74 টাইমস কম। এই কারণে আর ওয়াই এর সাথে আমি যদি 1.74 দিয়ে যদি গুণ করি, তাহলে সে আর এক্স এর সমপরিমাণ স্ট্রেংথ নিতে পারবে। আর W14/48 সেকশনটা যদি আমি চিন্তা করি, তাহলে সেই সেকশনটার ক্ষেত্রেও কিন্তু আর ওয়াই এর ভ্যালুটা কম। কতটুকু কম? প্রায় 3.06 টাইমস কম। ঠিক আছে? তাহলে আমাকে কোশ্চেনটা যখন আমরা করছিলাম, এই প্রবলেমটা যখন সলভ করছিলাম, তখন আমাদেরকে বলা ছিল না যে এই যে কলামটা সেটা একটা ব্রেসড ফ্রেমের পার্ট। সো দুই ক্ষেত্রেই আমি যেই সেকশনটাই নেই না কেন, আমাকে উইক এক্সিসে ব্রেসিং দিতেই হবে। কিন্তু যদি আমি এই W8/48 দেই, যেটার কিনা RX/RY এর ভ্যালুটা কম, তার মানে কি যে RY আমার RX এর অনেকটা কাছাকাছি আছে, মানে ডিফারেন্সটা দুইটা ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কম, এবং সেই কমটা কত? মাত্র 1.74 টাইমস। আর W14/48 সেকশন যদি নেই, সেটাতে RX এবং RY এর যে ডিফারেন্স সেটা অনেক বেশি, প্রায় 3.06 টাইমস বেশি। তো তাহলে আমরা যদি মেম্বার যখন চুজ করব, তখন আমি যদি W8/48 যদি চুজ করি, তাহলে আমার বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে যখন ওই মেম্বারের জন্য আবার ব্রেসিং ডিজাইন করতে যাব, তখন ব্রেসিং আমার অল্প লাগবে, কারণ এই RY তে আমার শুধুমাত্র অল্প পরিমাণ ব্রেসিং দিলেই আমি RX এর পরিমাণ সে লোড নিতে পারবে।
আর যদি আমি 14/48 সেকশন নিতাম, যেটা কিনা আর ওয়াই এর ভ্যালুটা আর এক্স এর সমতুল্য হইতে হলে প্রায় 3 গুণ আমার স্ট্রেংথ প্রোভাইড করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তার মানে কি, যে আমার ব্রেসিংটা সেখানে এত বেশি দিতে হবে যে আমার প্রায় 3 গুণ পরিমাণ না দিলে আমার আর এক্স এর সমপরিমাণ হইতে পারবে না। বুঝতে পারছেন? জি স্যার। তো এই কারণেই বইয়ের এখানে বলা হয়েছে যে আমার যদিও প্রতিটা সেকশনের আমার এই যে দুইটা সেকশন আমরা দেখলাম 8/48 এবং 14/48 দুইটা সেকশনই ইকোনমিক, কিন্তু RX/RY যেটাতে সবচেয়ে কম থাকবে ওই সব ক্ষেত্রে আমি সবচেয়ে কম সেকশনটাই নিব। তাহলে কমটা যদি নেই তাহলে আলটিমেটলি এই যে প্রথমবার যে আমি যে চুজ করলাম KL/R = 75 এর জন্য আমাদের যে সেকশনটা আমি পেলাম সেটা হচ্ছে 8/48। সিমিলার ভাবে KL/R এর ভ্যালু আমি এখানে বিভিন্ন KL/R এর ভ্যালু ধরা হয়েছে। এখানে একটা চার্টের মধ্যে দেওয়া হয়েছে, যে চার্টে KL/R এর ভ্যালু একবার দেখাচ্ছে 92, একবার দেখাচ্ছে 76, একবার ধরতেছে 98, একবার ধরছে 100। এই বিভিন্ন KL/R এর জন্য আমাদের যেই সেকশনগুলো সেই সেকশনগুলো দেখতেছে W8/48, W10/49, W12/50, W14/53। এর মধ্যে W12/50 যে সেকশনটা নিয়েছিল, যেটা কিনা KL/RY = 98 এর জন্য ধরা হয়েছিল, সেই সেকশনটা বেসিক্যালি আমার সাফিসিয়েন্ট লোড নিতে পারে না। কেন? কারণ আমাদের লোড রিকোয়ারমেন্ট হচ্ছে 338 কিপ, আর এই মেম্বারটা নিতে পারে অনলি 326 কিপ। দ্যাট মিন্স সেটা 1% শর্টেজ আছে, সে সাফিসিয়েন্ট পরিমাণ লোড নিতে পারতেছে না। তাহলে ফার্স্ট চয়েস কি? ফার্স্ট চয়েস হচ্ছে W8/48 সেকশন, সেকেন্ড চয়েস হচ্ছে W10/49 সেকশন, থার্ড চয়েস হচ্ছে W14/53 সেকশন। বুঝতে পারলাম? বুঝতে পারছেন নাকি পারেন নাই? না পারলে বলেন, তাহলে আমি কোথায় বুঝতে পারেন সেটা বুঝাবো, আর যদি পারেন তাহলে তো ঠিক আছে। মৌনতাই সম্মতির লক্ষণ ধরিয়া আমি চিন্তা করতেছি আপনারা বুঝতে পারছেন।